One of the famous papers of 1905 was Einstein's special theory of relativity. আইনস্টাইনের যে যতগুলি পেপার বেরিয়েছে, তার যতগুলি নথি বেরিয়েছে, সেই নথির মধ্যে একটা ওয়ান অফ দ্য ফেমাস পেপার বেরিয়েছে 1905-এ, সেটা হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এখানে কই রাখতেছি যে রিলেটিভিটি নিয়ে এতক্ষণ আমরা কইতাছি এবং পুরা ফিজিক্স দুনিয়া এই থিওরি অফ রিলেটিভিটিতে নির্ভর করতেছে, আইনস্টাইনের রিলেটিভিটিতে। সেটা দুই ধরনের আছে, একটা হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আর একটা হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো এখানে কইতেছে যে প্রথম যে 1905-এ তার যে পেপারটা নথিটা বেরিয়েছে সেটা হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অ্যাকর্ডিং টু হুইচ টাইম অ্যান্ড ডিস্টেন্স আর নট অ্যাবসলিউট। ওই যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কইতেছে যে টাইম এবং ডিস্টেন্স আর নট অ্যাবসলিউট, সেটা অ্যাবসলিউট না। অ্যাবসলিউট কি? মেজার্ড ইটসেলফ নট ইন রিলেশন টু এনিথিং এলস, মানে যেই জিনিসটাকে পিওর থাকে, যেই জিনিসটা একুরেট থাকে, সেটা হলো অ্যাবসলিউট। অন্য কিছু সাপোর্টিভ দরকার নাই সেটাকে প্রমাণ করার জন্য, সেটা হলো অ্যাবসলিউট। কিন্তু এখানে আইনস্টাইন কইতেছে যে টাইম এবং ডিস্টেন্স অ্যাবসলিউট না, মানে সময় এবং দূরত্ব এটা নির্দিষ্ট না, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন হয়। এটা একটা খুব ইন্টারেস্টিং এবং মজার জিনিস যে টাইম কি করে অ্যাবসলিউট না। দেখো, তুমি যখন 2 ঘন্টা কোনো একটা জায়গাতে কাটাও, কোনো তোমার পাশে পরিচিত ব্যক্তি নাই, তোমার কাছে সেই 2 ঘন্টাটা 2 দিন মনে হইব, বোর লাগবো। সেই 2 ঘন্টা এরকম পাস হইতেছে না। যদি লাইনে দাঁড়িয়ে থাকো, ইফ ইউ স্ট্যান্ড ইন এ কিউ ওয়েটিং ফর সামথিং ডকুমেন্টস অর সামথিং অফিসিয়াল ম্যাটার, তুমি যদি ওইখানে দাঁড়িয়ে থাকো, স্কুলের লাইনেও যদি দাঁড়িয়ে থাকো, তোমার বোর লাগবো। স্কুলেও হয়তো বা বোর নাও লাগতে পারে, অফিসিয়াল জিনিসে গেলে তোমার বোর লাগবো, তখন তোমার 2 ঘন্টাটা অনেক বেশি মনে হইব। কিন্তু তুমি যদি এই সিমিলার 2 ঘন্টাটা তোমার কাজিনস বা ফ্রেন্ডসদের সাথে কাটাও, গসিপিং করে গল্প করে, তাহলে দেখবা 2 ঘন্টাটা 5 মিনিটের মতো লাগতেছে। তখন বলবা, এই কী রে, এত তাড়াতাড়ি যাবি গা, একটু বস না, আর 2 মিনিট বস না, 10 মিনিট বস না। সো 2 ঘন্টাটা একবার আমার কাছে কম লাগতেছে, আর 2 ঘন্টাটা একবার মাঝে মধ্যে আমার কাছে মনে হচ্ছে 2 দিন। সো এখান থেকে ক্লিয়ারলি বোঝাইতেছে যে টাইম অ্যাবসলিউট না, টাইম আপেক্ষিক। রিলেটিভিটি মানে আপেক্ষিক, কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়। আবার দূরত্ব, এটা ফিলোসফিক্যালি, কিন্তু এটা সায়েন্স না। আইনস্টাইন এটা সায়েন্স দিয়েও বুঝাইছে, আমি যেটা কইতেছি এটা আমাদের ফিলিং দিয়ে আমি কইতেছি। ডিস্টেন্স, দূরত্ব সেম। একজন বা কোনো একটা জিনিস যেটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সেটা যদি আমার থেকে অনেক মাইলস দূরেও থাকে, তাহলে মনে হইব না যে দূরে না, সে আমার কাছেই আছে। সে দূরত্বটা তখন আমাদের কাছে কিছুই মনে হয় না। তো এখানে দূরত্বটাও একটা আপেক্ষিক ব্যাপার, সেটাই কইতেছে ইটস নট অ্যাবসলিউট। দেখো আইনস্টাইনের সায়েন্স দিয়ে কীভাবে বুঝেছে। ইনডিড, টু পারফেক্টলি অ্যাকুরেট ক্লকস উইল নট কন্টিনিউ টু শো দ্য same time if they came together again after a journey, if one of them has been moving very fast relative to the other. কইতেছে যে দুইটা অ্যাকুরেট ঘড়ি, দুটোটা ঘড়ি ঠিক, দুটোটা ঘড়ির ব্যাটারি একদম ফুল, এটাকে দুইটা ঘড়ি দেয়, এবার দুইজন ব্যক্তির হাতে দিয়ে সেটা আমি একটা জার্নি শুরু করছি এবং কইছি যে ওইখানে গিয়ে সেটা তোমরা থামবে সেটা ঘড়ির টাইম দেখবা। এবার একজন খুব ফাস্ট গেছে, আরেকজন ওই প্রথমজন থেকে একটু স্লো গেছে, তাহলে দেখবা ফিনিশিং পজিশনে গিয়ে সেটা দুইটা ঘড়ির টাইম ভেরি করতেছে, দুইটা ঘড়ির টাইম তখন আর সেম থাকতো না। অবভিয়াসলি যেটা ফাস্ট স্পিড যেটার বেশি থাকবো এটা একুরেট থাকবো, বা ওই স্লো জার্নিওয়ালা ঘড়িটার থেকে ওইটা একটু হইলেও টাইম আগে না থাকবো। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। From this followed the world's most famous formula which describes the relationship between mass and energy. এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম থিওরি অফ রিলেটিভিটি, এটার উপরই নির্ভর করে সেটা ওয়ার্ল্ডের যে সবচেয়ে মোস্ট ফেমাস ফর্মুলাটা সেটা বেরিয়েছে। সেটা কি? সেটা ডেসক্রাইব করে রিলেশনশিপ বিটুইন মাস অ্যান্ড এনার্জি, শক্তি এবং ভর তত্ত্ব, ভরের উপরে মধ্যে সম্পর্ক তৈরি করে। এটা ফিজিক্সের সূত্রের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা হলো E is equal to mc square. In this mathematical equationটা E is equal to mc square, E stands for energy শক্তি, m stands for mass মানে ভর, c for the speed of the লাইটের গতি, আলোর গতি, in a vacuum মানে শূন্যে, কোনো বাধা নাই, সেই শূন্য খালি স্থানে আলোর গতিটা কত? অ্যাবাউট
3 lakhs কিলোমিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে আলো 3 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। টু পুট ইট ইনটু সিম্পলার ওয়ার্ডস, মানে সহজে বলতে গেলে আইনস্টাইন সেড দ্যাট ওয়েন ইউ সিট উইথ এ নাইস গার্ল ফর 2 আওয়ার্স, এই আমি আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম এরকমই আইনস্টাইন কইতেছে যে তুমি যদি একজন সুন্দর মেয়ের সাথে বা ভালো মেয়ের সাথে 2 ঘন্টা বসো, ইট সিমস লাইক 2 মিনিটস, এরকম লাগবে যে তুমি 2 মিনিট বইছ, মানে তোমার কাছে তখন সময়টা কম লাগতেছে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ওয়েন ইউ সিট অন এ হট স্টোভ ফর 2 মিনিটস, তুমি যদি একটা গরম চুল্লির উপরে বসে থাকো 2 মিনিট মাত্র বসে থাকো, ইট সিমস লাইক 2 আওয়ার্স, তাহলে তুমি ফিল করবা যে তুমি গরমে শেষ হয়ে দেবা, তখন মনে করবে তুমি 2 ঘন্টা ধরে সেটা এই যে গরমটা সহ্য করতেছ। দ্যাটস রিলেটিভিটি, এটাই আপেক্ষিকতা। সেই মানে 2 ঘন্টারে 2 মিনিট মনে হতেছে কম মনে হতেছে, আবার 2 মিনিটে 2 ঘন্টা মনে হতেছে বেশি মনে হতেছে। সো সময় আপেক্ষিক, সময় অ্যাবসলিউট না। তোমার কাছে 2 মিনিট, আমার কাছে 2 ঘন্টা, আমার কাছে 2 ঘন্টা, তোমার কাছে 2 মিনিট লাগতে পারে। সো এ পার্সন উড ফিল দ্য টাইমিং ডিফারেন্টলি, তাই ভিন্ন মানুষ একটা সেম সময়রে ভিন্নভাবে নিয়ে থাকে, সেটাই হলো। While Einstein was solving the most difficult problems in physics, his private life was unrevealing. যখন সে এই যে কঠিন কাজটা নিয়ে সেটা গবেষণা করতে আসছিল, প্রুফ করতে চাইতে আসছিল রিলেটিভিটি থিওরি নিয়ে সেটা, তখনই তার পার্সোনাল লাইফ, প্রাইভেট লাইফ ফল হইতে আসছিল, মানে সম্পর্ক খারাপ হইতে আসছিল। কী কারণে? অ্যালবার্ট হ্যাড ওয়ান্টেড টু ম্যারি মিলেভা রাইট আফটার ফিনিশিং হিজ স্টাডিজ। অ্যালবার্ট চেয়েছিল পড়াশোনা শেষেই সে মিলেভাকে বিয়ে করতে, বাট হিজ মাদার ওয়াজ এগেনস্ট ইট, কিন্তু তার মা সেই বিয়ের বিরুদ্ধে ছিল, অ্যালবার্টের মা। শি থট মিলেভা, হু ওয়াজ 3 years older দেন হার সন, সে ভাবতো যে মিলেভা তার ছেলে থেকে 3 বছরের বড়, এই যে 3 বছরের বড়, ওয়াজ টু ওল্ড ফর হিম, তার জন্য বেশি একটু বুড়ি, এই বুড়ির লোকে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। শি ওয়াজ অলসো বোদার্ড বাই মিলেভাস ইন্টেলিজেন্স, সে মিলেভার ইন্টেলিজেন্সের দিক দিয়েও, মিলেভার যে বুদ্ধিমত্তা ছিল সেটা দিয়েও সে খুশি হয়নি। বোদার মানে খুশি না হওয়া, বিরক্ত হচ্ছিল। শি ইজ এ বুক লাইক ইউ, সেও তোমার মতোই বই, মানে আইনস্টাইনকে কইতেছে যে মিলেভাও তোমার মতনই সেম ইন্টেলিজেন্সের, সেম কোয়ালিটির, বইপত্র গবেষণা এগুলি নিয়েই থাকবো, সে কোনো সময় ভালো হাউসওয়াইফ হইতে পারতো না। তো এই কথা শুনে না আইনস্টাইন পুট দ্য ওয়েডিং অফ, সে তখন বিয়ে করলো না, 1902-তে বিয়ে করছে না। দ্য পেয়ার ফাইনালি ম্যারিড ইন জানুয়ারি 1903, কিন্তু 1903-তে শেষমেশ অনেক স্ট্রাগলের পরে তারা বিয়ে করলো, অ্যান্ড হ্যাড 2 sons, এবং তাদের 2জন ছেলেও আছে। বাট এ ফিউ ইয়ার্স লেটার, কিন্তু কিছু বছর পরে দ্য ম্যারেজ ফল্টার্ড, তাদের যে ম্যারেজটা, তাদের যে বিবাহ জীবনটা সেটা ফল্টার্ড হয়ে গেল। ফল্টার্ড মানে ভেঙে গেল বা সম্পর্ক খারাপ হতে লাগলো। মিলেভা মিনওয়াইল ওয়াজ লুজিং হার ইন্টেলেকচুয়াল অ্যাম্বিশন অ্যান্ড বিকামিং অ্যান আনহ্যাপি হাউসওয়াইফ, এবং ঘরে বাড়ি কাজ করতে করতে মিলেভাও আস্তে আস্তে কী করতেছে যে তার ইন্টেলেকচুয়াল অ্যাম্বিশনগুলি ছিল, তার যে জীবনে লক্ষ্য ছিল, সেও তো আইনস্টাইনের মতো সায়েন্টিস্ট, সেও বড় সায়েন্টিস্ট হতে চেয়েছিল, সেই যে ড্রিমগুলি এগুলি হারাইতে আসছিল মিলেভা, পারতে আসলো না, এই ছেলেদেরকে লালন পালন করে বাড়ি ঘরের কাজ সামলে সেটা সেইগুলি পারছিল না, তাই সে একজন আনহ্যাপি হাউসওয়াইফে পরিণত হয়েছে। আফটার ইয়ার্স অফ কনস্ট্যান্ট ফাইটিং, তাদের মধ্যে যুদ্ধবিবাদ, তর্কাতর্কি, ঝগড়া লেগেই থাকতো মিলেভার আইনস্টাইনের মধ্যে। দ্য কাপল ফাইনালি ডাইভোর্সড ইন 1919 তাদের মধ্যে ডাইভোর্স হয়ে গেল, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। আইনস্টাইন ম্যারিড হিজ কাজিন এলসা দ্য সেম ইয়ার, ওই সেম ইয়ারেই যেই বছর তাদের ডাইভোর্স হলো মিলেভার সাথে আইনস্টাইনের, সেই বছরই সে তার কাজিন এলসার সাথে বিয়ে করলো। এই যে পিকচার আমরা দেখতে পাচ্ছি আইনস্টাইন অ্যান্ড এলসা। আইনস্টাইনস নিউ পার্সোনাল চ্যাপ্টার কোয়েনসাইডেড উইথ হিজ রাইজ টু ওয়ার্ল্ড ফেম, তার যে নতুন পার্সোনাল লাইফ বা পার্সোনাল চ্যাপ্টার, মানে তার যে নতুন ম্যারিড লাইফ, সেটা তার ওয়ার্ল্ড ফেমের সাথে সাথে বাড়ছিল। কোয়েনসাইডেড মানে একই সময়ে ঘটিত জিনিস, মানে তার ম্যারিড লাইফটাও হ্যাপি হইতে আসছিল এবং তার ওয়ার্ল্ড ফেমও বাড়তে আসছিল, দুটোটা একসাথে হইতে আসলো, এটা কইছে coincided with his rise to the world fame. In 1915, he had published his general theory of relativity. আগে আমরা পড়ছিলাম 1905-এ কি আসলে এটা স্পেশাল থিওরি, এটা হলো জেনারেল থিওরি।
of relativity which provided a new interpretation of gravity, যেটা একটা নতুন তত্ত্ব এনে দিয়েছিল গ্র্যাভিটি সম্বন্ধে। গ্র্যাভিটি মানে ভূকর্ষণ তত্ত্ব, ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার অফ দ্য আর্থ আমাদেরকে ম্যাগনেটিক পাওয়ারের দ্বারা নিজের দিকে আকর্ষিত করে রাখছে, টাইনা ধরে রাখছে। নাহলে তো আর্থের উপরে কোনো কিছু থাকলে, নাহলে গ্র্যাভিটেশন যদি না থাকতো, গ্র্যাভিটি যদি না থাকতো। An eclipse of the sun in 1919 brought proof that it was accurate, এবং 1919-এ একটা যখন সোলার ইক্লিপস হয়েছিল, সান ইক্লিপস মানে সোলার ইক্লিপস, দ্যাট মিনস সূর্যগ্রহণ হয়েছিল, তখন তার যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সেটা অ্যাকুরেট হইল, প্রুফ হলো যে তার থিওরিটা কারেক্ট। Einstein had correctly calculated in advance the extent to which the light from fixed stars would be deflected through the sun's gravitational field, মানে ওই 1919-এর সোলার ইক্লিপসের সময় আইনস্টাইন অ্যাকুরেটলি সঠিকভাবে ক্যালকুলেট করে দেখাইছিল যে অন্যান্য যে ফিক্সড স্টার আছে which the light from the fixed stars would be deflected মানে বাঁকা হয়ে থাকা, কার্ভ হয়ে থাকা, through the sun's gravitational field। যে সানের গ্র্যাভিটেশনাল ফিল্ড তো আরও পাওয়ারফুল, আর্থের কতটুকু গ্র্যাভিটেশন পাওয়ার আছে, আকর্ষণ আছে, ম্যাগনেটিক পাওয়ার আছে, সানের প্রচণ্ড। তো এখানে কইতেছে যে অন্যান্য যে ফিক্স স্টার আছে, স্টারের আলোগুলি যখন সানের পাশ দিয়ে আয়ে, অন্যান্য স্টারের আলো যখন সানের পাশ দিয়ে আয়ে, তখন সানের গ্র্যাভিটেশনাল পাওয়ারের কারণে ওইগুলি ডিফ্লেক্টেড হয়ে থাকা, ওই যে আলোগুলি ডিফ্লেক্টেড হয়ে থাকা মানে আলো কার্ভ হয়ে থাকা, সেটা সে অ্যাকুরেটলি ক্যালকুলেট করে দেখাইছিল। দ্য নিউজ পেপার্স প্রোক্লেইমড হিজ ওয়ার্ক অ্যাজ এ সায়েন্টিফিক রেভলিউশন, তখন প্রত্যেকটা নিউজ পেপার তার খুব প্রশংসা করছে, ভূয়সী প্রশংসা করছে, এবং কইছে যে তার এই কাজটা একটা সায়েন্টিফিক রেভলিউশন, বৈজ্ঞানিক বিপ্লব এনে দিয়েছে। রিফ্লেক্টেড এখানে মিনিং দেওয়া আছে চেঞ্জ ডিরেকশন বিকজ ইট হিট সামথিং, যখন কিছুর সাথে ধাক্কা লাগে তখন নিশ্চয়ই যেটা সোজা পথে চলতে থাকে এটা একটু বাঁকা হয়ে থাকা, কার্ভ হয়ে থাকা। নেক্সট, আইনস্টাইন রিসিভড দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন 1929, সে ফিজিক্সের জন্য, নিশ্চয়ই ফিজিক্সের জন্য, যেহেতু ফিজিক্স নিয়ে সে গবেষণা করতো, 1929-এ নোবেল প্রাইজ পাইছে। এবং আমরা সবাই অবগত আছি নোবেল প্রাইজ কি, হাইয়েস্ট প্রাইজ। He was showered with honors and invitations from all over the world and lauded by the press, এবং তারপর থেকেই তার ফেম শুরু হয়েছে। শাওয়ার্ড উইথ অনার্স মানে হি ওয়াজ শাওয়ার্ড উইথ অনার্স মানে তাকে সবাই সম্মান দিতে শুরু করলো, অ্যান্ড ইনভাইটেশন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব জায়গা থেকে তার জন্য আমন্ত্রণ আসলো, এবং প্রেস মানে পেপার, ম্যাগাজিন সব কিছু তার প্রশংসা করতে শুরু করলো। লর্ডেড মানে প্রেইজ করা, প্রশংসা করা। He was honored and was invited to various places all over the world. Even the press praised him. এটাই এখানে আবার কয় দিয়েছে। When the Nazis came to power, এবার গেল তার সায়েন্টিফিক সব কিছু আমরা জিনিস দেখতে আসলাম। এখন আমরা আমাদের স্টোরির যে কন্টেন্ট, সেই কন্টেন্টের মধ্যে আবার প্রবেশ করুম। কন্টেন্টে আমরা যাবো, কন্টেন্টে গিয়ে আমরা দেখবো যে তার যে ট্রুলি বিউটিফুল মাইন্ড, এতে আমাদের টেক্সটার নাম, সেটা কী করে হয়েছে, তার সায়েন্টিফিক ক্যারিয়ারের সাথে সাথে তার মাইন্ডটা কতটুকু বিউটিফুল ছিল আমরা দেখি। When the Nazis came to power in Germany, জার্মানিতে যখন নাজিরা আইলো in 1933, নাজি মিনস তোমরা হিস্ট্রিতে নিশ্চয়ই পড়ছো, নাৎসিবাদ, হিটলার, অ্যাডলফ হিটলারের নাজি, তার যে দলটার নাম, এটা খুব ক্রুয়েল ছিল, নাজিসরা স্ট্রিক্ট ছিল জার্মানিতে। তো কী করলো, নাজিরা যখন আইলো, আইনস্টাইন ইমাইগ্রেটেড টু দ্য ইউনাইটেড স্টেটস। নাজিদেরকে তার পছন্দ ছিল না, কারণ পলিটিক্যালি আইনস্টাইন ছিল ফেসিবাদেতে বিশ্বাস করতো, এবং নাজিরা ফেসিস্টদেরকে মারছিল। তখন সে ভয়ে আইনস্টাইন জার্মানি ছেড়ে ইউনাইটেড স্টেটে মাইগ্রেট হয়ে গেছে, মানে এক দেশ ছেড়ে অন্য দেশে দেশান্তর হয়ে গেছে। মাইগ্রেট মিনস লিভ ওয়ান্স ওন কান্ট্রি ইন অর্ডার টু সেটেল পারমানেন্টলি ইন অ্যানাদার, অন্য দেশে গিয়ে সে সেটেল হওয়া, এটাকে বলে ইমাইগ্রেট বা ইমাইগ্রেশন। 5 years later, the discovery of nuclear fission in Berlin had American physicists in an uproar. মানে 5 বছর পরে একটা ঘটনা ঘটলো, যে সবাই শুনতে পেল যে বার্লিনে নিউক্লিয়ার ফিশন ডিসকভার করা হয়েছে। নিউক্লিয়ার ফিশন মানে পরমাণুর যে সেন্টারে থাকে, অ্যাটমের সেন্টারে থাকে, সেটা হলো সেটা নিউট্রন, সেটার
মানে যেখানে পরমাণুর এনার্জিটা থাকে, মেইন এনার্জিটা, সেটাকে ভাগ করার, স্প্লিট করার যে প্রসেস, সেটাকে বলা ফিশন। তো এটা থেকে কি হয়, আমি যখন নিউক্লিয়ার ফিশন দিয়ে নেলাই, নিউক্লিয়ারের মাঝখানে গিয়ে সেটা আমি যখন তার এনার্জিটাকে ভেদ করার সূত্র দিয়ে নেলাই, তখন আমি এটা দিয়ে সেটা এক্সপ্লোসিভ বানাতে পারি, বম বানাতে পারি, যেটা করা হয় নিউক্লিয়ার বম। যে এই প্রসেসটা বার্লিন শিক্ষা লাইছিল, বার্লিন মিন জার্মানি, নাজিসরা শিক্ষা লাইছিল। এই কথা শুনে সেটা আমেরিকান ফিজিস্টরা, আমেরিকার যে ফিজিসিস্ট ছিল, সেই রসায়নবিদরা, তারা খুব আপসেট হয়ে আছে এবং তাদের মধ্যে হট্টগোল দেখা দিল, আপ্রুভ, ভেরি আপসেট হয়ে আছে। আপ্রুভ মিনস আপসেট, এখানে আপসেট মিনস হট্টগোলও হইতে পারে। মেনি অফ দেম হ্যাড ফ্ল্যাড ফ্রম ফেসিজম। এবার কী করলো, যে যারা ফেসিজমে বিশ্বাস করতো তারা এখন ফেসিজম ছাইরা দিল, কারণ নাজিরা ফেসিস্টরার বিরোধী ছিল, এনিমি ছিল। জাস্ট এস আইনস্টাইনস হ্যাড, আইনস্টাইন যেভাবে আগে না ফেসিজম ছাড়ছে, সেরকমভাবে অন্যান্য ফিজিসিস্টরাও ফেসিজম ছেড়ে দিছে। অ্যান্ড নাও দে ওয়ার অ্যাফ্রেড দ্য নাজিস কুড বি বিল্ড অ্যান্ড ইউজ অ্যান অ্যাটমিক বোম। এবং তারা এখন ভয় পেতে আসলো, পুরো ওয়ার্ল্ডই ভয় পেতে আসলো যে বার্লিন নিউক্লিয়ার ফিউশন শিক্ষা লাইছে, বার্লিন নিউক্লিয়ার ফিউশন শিক্ষা লাইছে, এখন বার্লিন অ্যাটম বোম বানাতে পারে, অ্যাটমিক বোম বানাতে পারে, যেটা খুবই বিপজ্জনক। At the urging of a colleague, Einstein wrote a letter to the American President Franklin D. Roosevelt. একজন আইনস্টাইনের একজন কালিগ, মানে আরেকজন ফিজিসিস্ট, রসায়নবিদ, তাকে আর্জ করলো, তার হলো রিকোয়েস্ট করলো যে আপনি একটা চিঠি লেখেন রোজভেল্টকে। অ্যান্ড হু ইজ ফ্র্যাঙ্কলিন রোজভেল্ট, প্রেসিডেন্ট অফ আমেরিকা তৎকালীন সময়ে, তাকে চিঠি লেখেন অন 2nd August 1939। তো 2nd August 1939-এ আইনস্টাইন রোজভেল্টকে চিঠি লিখল, ইন হুইচ হি ওয়ার্নড এ সিঙ্গেল বম অফ দিস টাইপ, একটা বোম, এরকম বোম যদি, অ্যাটমিক বোম যদি একটা বোম হয়, এক্সপ্লোডেড ইন এ পোর্ট, মাইট ভেরি ওয়েল ডিস্ট্রয় দ্য হোল পোর্ট টুগেদার উইথ সাম অফ দ্য সারাউন্ডিং টেরিটরি। যদি এরকম একটা বোম একটা পোর্টে, রিভার পোর্ট অথবা সি পোর্ট, সমুদ্র বন্দরে ফেলে, তাহলে সেটা পুরাটা পোর্টকেই ধ্বংস করে দিতে পারবে, উইথ সাম অফ দ্য আদার সারাউন্ডিং টেরিটরি, এবং আশেপাশের আরও কিছু অঞ্চল যেটা ধ্বংস করতে পারে শুধু একটা বোম। এত পাওয়ারফুল হলো অ্যাটমিক বোম। অ্যাটমিক বোম সম্বন্ধে তোমরা জানো নিশ্চয়ই, 2nd ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল। তো এখনও বার্লিন শুধু জানছে এটার সূত্রটা বানানোর, এটা সন্ন্যাসীরই বানাইছে না বানাইছে না এটা কিন্তু কেউ জানো না এখনও। এটা সন্ন্যাসীরই আমেরিকানরা ভয় পেয়ে গেছিল এবং আইনস্টাইন সেটার থেকে অ্যাওয়ার্ড করছিল আমেরিকান প্রেসিডেন্ট রোজভেল্টরে। হিস ওয়ার্ডস ডিড নট ফেইল টু হ্যাভ এন এফেক্ট, মানে সে যে চিঠিটা লিখলো সেটা ফেইল হয়েছে না প্রভাব ফেলতে, সেটা সাকসেস হইল। আইনস্টাইনের চিঠিটা আমেরিকা শুনলো, রোজভেল্ট শুনলো, এবং আমেরিকানরা অ্যাটম বোম বানাইল। দ্য আমেরিকানস ডেভেলপ দ্য অ্যাটমিক বোম ইন এ সিক্রেট প্রজেক্ট অফ দেয়ার ওন। তারা নিজস্বভাবে সিক্রেটলি অ্যাটমিক বোম বানাইল, নিউক্লিয়ার বোম বানাইল, অ্যান্ড ড্রপড ইট অন দ্য জাপানিজ সিটিজ অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি ইন অগাস্ট 1945। অগাস্ট 1945-এ ডিউরিং দ্য 2nd ওয়ার্ল্ড ওয়ার কী করলো আমেরিকা, নাগাসাকি অ্যান্ড হিরোশিমাতে সেই অ্যাটমিক বোমগুলি ফেলল। আমরা সবাই জানি এইগুলি হিস্ট্রিতে আমরা পড়ছি, ফ্যাটম্যান অ্যান্ড লিটল বয় বোমের নাম ছিল। তো এইগুলি কই নিয়ে ছেড়ে ফেলাইছে, গিয়েছিল হিরোশিমা, নাগাসাকি। টিল নাও ওই হিরোশিমা এবং নাগাসাকিতে যেখানে বোমগুলি ফেলা হয়েছিল, এখনও বর্তমানেও ওইখানে উদ্ভিদ সঠিকভাবে জন্মায় না, এত পাওয়ারফুল। আইনস্টাইন এরকম চাইছিল না, এত ধ্বংসাত্মক বোম আমেরিকা কোনোখানে এক্সপ্লোড করুক এরকম চাইছিল না, কিন্তু আমেরিকা সেটা উল্টা ভাবিয়ে নিয়েছে এবং সেটা করছে। সো আইনস্টাইন খুব দুঃখ পাইছে। আইনস্টাইন ওয়াজ ডিপলি শেকেন বাই দ্য এক্সটেন্ট অফ দ্য ডিস্ট্রাকশন, যে পরিমাণে ডিস্ট্রাকশন হয়েছে, ধ্বংস হয়েছে, সেটাতে আইনস্টাইনের হৃদয় একদম হিল্লা গেছিল গা, ডিপলি শেকেন। দিস টাইম হি রোট এ পাবলিক মিসিভ টু দ্য ইউনাইটেড নেশনস, এবং এইবার সেই ইউনাইটেড নেশনকে, বিশ্ব সংস্থাকে, রাষ্ট্রসংঘকে একটা চিঠি দিছে। এই চিঠিটা হলো মিসিভ কি লেটার, স্পেশালি লং অ্যান্ড অফিসিয়াল লেটার দিছে একটা। ইন ইট হি প্রপোজ দ্য ফরমেশন অফ এ ওয়ার্ল্ড গভর্নমেন্ট, একটা বিশ্ব
সরকার গঠন করার লেগে সে প্রপোজাল দিছে। আনলাইক দ্য লেটার টু রোজভেল্ট, দিস ওয়ান মেড নো ইম্প্যাক্ট, কিন্তু এই চিঠিটা কোনো ইম্প্যাক্টই পড়লো না, প্রভাব ইউনাইটেড নেশনস এই ব্যাপারে কোনো কিছুই করলো না। বাট ওভার দ্য নেক্সট ডিকেড আইনস্টাইন গট ever more involved in politics, agitating for an end to the arms build-up and using his popularity to campaign for peace and democracy. দেখো এখানে একটা জিনিস যে আমরা যতই আন্দোলন করি না কি লাগে, আমরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল কমন পিপল, আমরা কথা কেউই শুনতো না, কিন্তু আইনস্টাইন একটা ফেমাস লোক, পুরো ওয়ার্ল্ড তাকে চিনে এবং তারে রেসপেক্ট করে, তাই তার কথা নিশ্চয়ই শুনবো। এরকম একটা ফেমাস লোক চাইলে পারতো শেষ জীবনও সে শুধু তার ফিজিক্স নিয়েই কাটাইতে, কিন্তু সে তার পুরোটা জীবন এখন পলিটিক্সে দিয়ে দিয়েছে, রাজনীতি জয়েন করছে এবং সে প্রচণ্ডভাবে সে ক্যাম্পেইনিং শুরু করলো, এগিটেটিং শুরু করলো, প্রতিবাদ জানাইলো যে আর্মস, যুদ্ধে যে ইউজ হয় আর্মসগুলি, অস্ত্রশস্ত্রগুলি, সেইগুলির বিরুদ্ধে যাতে না বানায়, যে দেশ বানায় সেই দেশের বিরুদ্ধে সে আন্দোলন করলো এবং তার বাকি জীবনটা সে শান্তি এবং ডেমোক্রেসি মানে গণতন্ত্রের জন্য উৎসর্গ করলো। তো এইখানে আমরা তার অ্যাকচুয়ালি ট্রুলি বিউটিফুল মাইন্ডটা দেখতে পেতেছি। যখন সে শুনলো ওই যে ঘটনাটা, যে বার্লিনে নিশ্চয়ই তারা নিউক্লিয়ার ফিশন তৈরি করে লাইছে এবং সে আমেরিকারে সেটা জানাইছিল, ওয়ার্ন করছিল, কারণ সে ভাবছিল যে যদি নাজিরা যদি সেই অ্যাটম বোম বানালায় আর তারা যদি ইউজ করে তাহলে এটা ধ্বংসাত্মক হইব, পুরো ওয়ার্ল্ডে ফালাতে থাকবো এবং ওয়ার্ল্ড পুরো ধ্বংস করে নেব, কারণ আমরা জানি অ্যাডলফ হিটলার কত ক্রুয়েল ছিল। সো সে ভালো লেগে করতে গেছিলো, কিন্তু বুঝতে পারছে না যে আমেরিকা এরকম করে নেব, এবং পরবর্তীকালে সে শুনতে পারছে যে অ্যাকচুয়ালি কোনো সময় বার্লিন বা নাজিরা কোনো সময় এরকম কোনো এক্সপেরিমেন্ট করছেই না, তারা পারছেই না নিউক্লিয়ার বোম নিয়ে সেটা গবেষণা করতে। সেই জিনিসটা তারা আরও অনেক আঘাত করছিল মনে। এরপর When Einstein died in 1955 at the age of 76, he was celebrated as a visionary and world citizen as much as a scientific genius. দেখো ওই জিনিসটি হয়েছে লাস্টে যখন সে মারা গেল 1955-এ, তখন কত বয়স ছিল তার? 76। তখন তারে কেউ সায়েন্টিফিক জিনিয়াস হিসাবে, একজন বৈজ্ঞানিক হিসাবে দেখছে না, তারে সবাই দেখছে একজন ওয়ার্ল্ড সিটিজেন হিসাবে, বিশ্ব নাগরিক হিসাবে, যে পুরো ওয়ার্ল্ডের কথা চিন্তা করে, শুধু নিজের না, নিজের দেশের না বা নিজের ফিজিক্সের না, সে পুরো ওয়ার্ল্ডের চিন্তা করে, মানব জাতির চিন্তা করে, তাই তারে কোয়া হয়েছে ওয়ার্ল্ড সিটিজেন অ্যান্ড অ্যাজ এ ভিশনারি পার্সন। ভিশনারি মানে যে ভবিষ্যৎ দেখতে পারে, ক্যালকুলেটিংয়ের দ্বারা, নিজের ক্যালকুলেশনের দ্বারা ভবিষ্যৎ দেখতে পারে। তো এইভাবে আমরা দেখছি যে তার last part of his life was devoted for the peace and prosperity of mankind. So he really had a truly beautiful mind. Thank you.